আজকের অবস্থান পর্ব হচ্ছে পিআরবি 285 থেকে 290 পর্যন্ত। সবাই একটু মনোযোগ দিতে, ক্লাসটা লম্বা হতে পারে। আমরা গতকাল পড়েছিলাম 282, যেটা হচ্ছে টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন অফ প্যারেট। আর এটা বলেছে টিআই 283, স্বীকৃতির যথার্থ নির্ণয়। এক দুইটি টিআই প্যারেট কে করে উপস্থিত কে থাকে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখবো 285 থেকে। মনোযোগ দিন সবাই। 285-তে বলছে জেলে দণ্ডপ্রাপ্ত যারা থাকবে এদের সাথে এই যারা একুস্টেড বা বন্দি, জেলে যাদের দণ্ড হয়ে গেছে আদালত কর্তৃক মামলা তদন্ত করে একদম শেষ পর্যন্ত তাদেরকে দণ্ড দণ্ড দিয়ে দেওয়া হয়েছে। এখন এই দণ্ডিত যারা এবং দণ্ডপ্রাপ্ত যারা এদের সাক্ষাৎকার পুলিশ সাক্ষাৎ করতে পারবে কিনা, অন্যান্য ব্যক্তিরা সাক্ষাৎ করতে পারবে না, এখানে একটু কথা বলা রয়েছে। কারণ হচ্ছে সাক্ষাৎকার করার উদ্দেশ্য রয়েছে যে যেহেতু জেলের দণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছে, এরপরে তাদেরকে সাক্ষাৎ করা কেন প্রয়োজন, কে বলতে পারেন? যে এদের তো আদালত তাদেরকে সাজা দিয়ে দিছে, এরপর আমরা কেন এদের সাথে সাক্ষাৎ করি, কে বলতে পারবেন? যে কেন আমাদের তাদের ইন্টারভিউ বা তাদের স্বীকারোক্তি বা তাদের দরকার, মানে কে বলতে পারে, মাথায় আসে? যে যে তথ্য তাদের জেল। সংগ্রহ করার জন্য স্যার লেখা আছে মূল উদ্দেশ্য। হম। কোনো নতুন কোনো ঘটনা বা তথ্য নেওয়ার জন্য তাদের সাথে ভেরি সাক্ষাৎ করে। গুড, এটা হচ্ছে ইনফরমেশন কালেকশন করা, এটা হচ্ছে মাথায় রাখবে। প্রত্যেকটা বিধির ধারা মূল বিষয়গুলো যেন রাখলে মাথায় থাকে। তাহলে দণ্ড, এইটার মূল বিষয় হচ্ছে এই সাক্ষাৎকারের ইন্টারভিউ বা যাই বলুন, মূল উদ্দেশ্য হচ্ছে তাদের কিন্তু তাদের আপনি কনফেশন বা স্বীকারোক্তি আদায় করার জন্য না, বরং তাদের কিছু তথ্য সংগ্রহ করা, খেয়াল রাখবে। তাহলে এই দণ্ডপ্রাপ্ত আমরা যদি মনে করি যে এই জেলের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাক্ষাৎকারের বিধানগুলো কি কি হতে পারে, যে একজন সুপারিনটেন্ডেন্ট বা এসপি বা সাধারণ পুলিশ কর্মকর্তাদের দণ্ডপ্রাপ্ত অপরাধী যারা থাকবে কাছ থেকে তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। কারণ তারা যে জেলে দণ্ডপ্রাপ্ত হয়েছে বন্দীদের সঙ্গে যাদের এদের সাথে আমরা কিছু তথ্য নিতেই পারি। তবে এই ধরনের যে সতর্কতার সঙ্গে কি করতে হবে, গ্রহণ ও ব্যবহার করতে হবে। তবে তথ্য সংগ্রহ করা যায় এবং করা উচিত। একজন দক্ষ যিনি থাকবেন পুলিশ কর্মকর্তা কিভাবে এসব তথ্য কাজে লাগে তা জানবেন, এটা তারা জানেন। সাক্ষাৎকারের মূল উদ্দেশ্যটা কি বলছি প্রথমে। দণ্ডপ্রাপ্ত বন্দির সাক্ষাৎকারের যে বিষয়টি, প্রধান উদ্দেশ্য হচ্ছে যে স্বীকারোক্তি আদায় করা না, এটা খেয়াল রাখবেন, এইটুকু মনে রাখবেন। 285, বরং তথ্য সংগ্রহ করা। অনেক সময় এলাকার অপরাধের ব্যাপকতা নতুন কোনো অপরাধী চক্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যে অনেক সময় জেলে যারা দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে এরা তো খুবই এরা, কি বলে এটাকে, খুবই কৌশলী, মডাস অপারেন্ডি, মানে এরা এতটাই কৌশলী, এরা জেলখানায় বসে বসে এই লিড দেয়। জানেন তো আপনারা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভাবেই তাদের সাথে যে কেউ আসতে পারে, তাদের সাথে সাক্ষাৎ করে যায়, তাদের সাথে আত্মীয় স্বজন তাদের দেখা করে না, সে সাথে আত্মীয় স্বজন দেখা করে, বন্ধু বান্ধব অন্যান্য আসামিরাও এসে দেখা করতে বুঝতে বুঝতে দেয় না। তো যাই হোক, তো এখানে তাদের অনেক সময় এলাকায় অপরাধের ব্যাপকতা নতুন কোনো অপরাধ চক্রের সঙ্গে সম্পর্কে সম্পর্কিত হতে পারে। তবে তদন্ত যদি আপনারা দেখেন যে পুলিশের পরিচিত কোনো গ্যাং, এই যে পুলিশ পরিচিত কোনো গ্যাং এই অপরাধে জড়িত নয়, তবে সংশ্লিষ্ট এলাকার বাড়ি এমন কোনো দণ্ডত বন্দির কাছ থেকে নতুন কোনো গ্যাং সম্পর্কে সূত্র পাওয়া যেতে পারে, এটা একটা বিষয়। তবে খেয়াল রাখতে হবে যে এই দণ্ডপ্রাপ্ত বন্দির কাছ থেকে কি চোরাই মাল গ্রহণকারীদের রিসিভার সম্পর্কে, এটা আমরা কত পড়তেছি, 285 পড়তেছি, যে জেলে দণ্ডরত ব্যক্তি বন্ধুদের সাক্ষাৎকার একটা বিধান, যে চোরাই মাল গ্রহণকারীদের রিসিভার সম্পর্কে জানতে পারি বন্ধুর কাছ থেকে আমরা। এটা একটা অনেক সময় আহ চুরি হওয়া সম্পত্তি কোথায় আছে, অপরাধ চক্রের অবস্থান সম্পর্কে গুরুত্ব তথ্য পাওয়া যেতে পারে। তো এই আদালত কর্মকর্তা কর্তৃক সুপারিশ একটা খেয়াল রাখেন যে কি ধরনের সুপারিশ, যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে আচরণ বা জেল প্যারেডে আচরণ দেখে কোর্ট অফিসার মনে করতে পারেন তাকে সাক্ষাৎকার নিলে উপকার হবে। যদি সাক্ষাৎকার নেওয়া যায়, যে জেল প্যারেডের উদ্দেশ্যই তো যে নিলে তা উপকার হবে, তাহলে এই ধরনের ক্ষেত্রে কোর্ট অফিসার দায়িত্ব হলো বিষয়টি এসপি কে জানানো। খেয়াল রাখবেন, আদালত কর্মকর্তা সুপারিশ করবে যে কোনো আদালতে কোনো কারণে জেল প্যারেড আছে, তার ওই যে জীবনে থাকবে, তার কোর্ট অফিসার মনে করবে যে তাকে সাক্ষাৎকার দিলে উপকার হতে পারে, তাহলে কোর্ট অফিসার দায়িত্ব বিষয়টি এসপির গোচরে আনা। বন্দির সঙ্গে সাক্ষাতের অনুমতি ভেরি ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ আসবে আপনাদের, যে বন্দির সঙ্গে যদি আপনি সাক্ষাৎকার করতে চান তাহলে কার অনুমতি নেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো পুলিশ কর্মকর্তা জেলে আটক কোনো বন্দির সঙ্গে সাক্ষাৎকার বা জিজ্ঞাসাবাদ করতে পারবেন না যদি না অনুমতি দেওয়া হয়, মানে কারো অনুমতি ছাড়া। অর্থাৎ আমরা বোঝা যাচ্ছে জেলার ম্যাজিস্ট্রেট কর্তৃক, তার অনুপস্থিত দায়িত্ব তো ম্যাজিস্ট্রেট কর্তৃক, এক কথায় জেলের ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট কর্তৃক। আর বন্দি যদি প্রেসিডেন্সি জেলে আটক থাকে তাহলে কমিশনার অফ পুলিশ, এটা এখন নাই।
কলকাতা ইন্সপেক্টর জেনারেল অনুমতি এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়, খালি এটুকু মনে রাখলে চলবে। তো অনুমতি অবশ্যই লিখিত আদেশের মাধ্যমে দিতে হবে। আদেশটি জেলের এসপি, জেলের অর্থাৎ জেলের জেল সুপারিনটেন্ডেন্ট আছেন একজন, জেলের সুপারিনটেন্ডেন্ট আছে নাকি? জেল সুপারিনটেন্ডেন্ট আমাদের সুপারিনটেন্ডেন্ট কি এক নাকি? না স্যার, এক আমরা না স্যার। মনে করি জেলার ওই যে জেলার জেলার এলাকাতে জেলার ডিআইজি, প্রিজন সেল এরকম থাকে না? মাঝে মধ্যে যে আমরা এই নিয়ে অনেক বিতর্কিত হয়, জেল ডিআইজি, যে এটা মনে হয় পুলিশের ডিআইজি না আসলে। তাহলে অবশ্যই অনুমতি সংগ্রহ করতে হবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের মাধ্যমে, অবশ্যই মাধ্যম দিয়েই যাবে। তিনি অনুপস্থিত থাকলে সদর দায়িত্বের কর্মকর্তা হবেন। সাধারণ নিয়ম হলো জেলে দণ্ডরত বন্দী সাক্ষাৎকারের অনুমতি ও সাব ইন্সপেক্টরের নিচের পদে কর্মকর্তা দেওয়া উচিত নয়। অবশ্যই এসআই, এটা একটা এমসিকিউ, যে এসআই এর নিচের কোনো পদমর্যাদা কর্মকর্তা দেওয়া হচ্ছে, একজন এসআই দিবেন, অবশ্যই সাব ইন্সপেক্টর তদন্ত করে অবশ্যই সাব ইন্সপেক্টর। সম্ভব হলে সাক্ষাৎকার সকালে সিভিল সার্জন বা জেল সুপারিনটেন্ডেন্ট জেল পরিদর্শন থাকে তখন নেওয়া উচিত। মানে সাক্ষাৎকারটা কখন নেবে? সকালে নেওয়ার কথা বলছি, কারণ একজন সিভিল সার্জন বা জেল সুপারিনটেন্ডেন্ট পরিদর্শন সবসময় থাকেন সকালে, এই জন্য তাদের সকালে নেওয়ার কথা বলছি। এখন সাক্ষাৎকার স্বীকারোক্তি দিলে করণীয় কি? যদি সাক্ষাৎকারে স্বীকারোক্তি দেয়, তো সাক্ষাৎকারের সময় কোনো দণ্ডপ্রাপ্ত বন্দী এমন কোনো বক্তব্য দিলে স্বীকারোক্তি কনফেশন হিসেবে গণ্য হবে। তাহলে কর্মকর্তা বক্তব্যটি পেয়েছেন তাকে অবিলম্বে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে জানাতে হবে। যদি এরকম দেখা যায় সে স্বীকারোক্তি দিতে চাচ্ছে, তাকে এসপি কে জানাতে হবে, এরকম কোনো তথ্য বলতেছে। তবে নিজের বন্দী সাক্ষাৎকার নেবেন, ইন্সপেক্টরের নিচে নয়, এমন একজন কর্মকর্তা দিয়ে বক্তব্য লিপিত করবেন। যদি স্বীকারোক্তিটি গুরুত্বপূর্ণ হয়, কোনো দুঃস্ব বা গ্যাং এর পেশাদার অপরাধ চক্রের সংশ্লিষ্টতা প্রকাশে, তাহলে এসপি অবিলম্বে একটি কপি পাঠাবেন। এগুলো হচ্ছে ওই যে চাঞ্চল্যকর মামলাগুলোর ক্ষেত্রে হয় আর কি। তো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিআইডির কাছে, অথবা রাজনৈতিক বিষয় হলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইন্টেলিজেন্সের কাছে। দেখেন এই দুটো বিষয়, যে এই যে কোনো পেশাদার দুঃস্ব বা দল বা পেশাদার অপরাধ চক্রের সংশ্লিষ্টতা প্রকাশ পায় বন্দীদের কাছ থেকে, তাহলে খেয়াল রাখবেন ডিআইজি এবং ক্রিমিনাল সিআইডির কাছে, অথবা যদি রাজনৈতিক বিষয় হয় তাহলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অথবা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে কি করতে হবে? এইসব বিবেচনায় নিবে, সিদ্ধান্ত নিবে। এবং রেগুলেশন 606 এটা আমরা দেখবো না পরে, তদন্তের নিয়ন্ত্রণ নিজে গ্রহণ করবেন নাকি র্যান্সের ডেপুটি ইন্সপেক্টর নিয়ন্ত্রণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাবেন, এই ধরনের আর কি। এই ধরনের রিপোর্ট পাবে কি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন হচ্ছে। তো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নির্দেশ না পর্যন্ত এসপির দায়িত্ব হলো কি স্বীকারোক্তিটি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করে ব্যবস্থা। যদি এরকম খেয়াল রাখবেন যে এরকম একটা বক্তব্য দিচ্ছে, তাহলে খেয়াল রাখতে হবে, কারণ এদের যুগের সাথে চক্রের সাথে থাকে, তো অবশ্যই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওই যে 164 364 ব্যবস্থা করবে। বন্দির দেওয়া সূত্রগুলো অনুসরণ করে তদন্ত করা হয়, যে বন্দির মাধ্যমে যে আমরা 283-তে যে স্বীকারোক্তি গুলা দিচ্ছে, যে সত্যতা যাচাই করবেন কোনগুলো আগে গ্রহণ হবে কোনগুলো পরে, এটা কত কিন্তু আলোচনা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, যে এই 285-র মূল বক্তব্য হচ্ছে যে এর প্রয়োগটা কি? এই প্রয়োগ হচ্ছে দণ্ডপ্রাপ্ত বন্দির দেওয়া বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। দণ্ডের দেওয়া যে বক্তব্যের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহ ব্যক্তি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিলে তার পদ্ধতি স্বীকারোক্তি যাচাইয়ের বিষয়টি আমরা কত পড়ছিলাম? আমরা 285 কিন্তু যে দণ্ডপ্রাপ্ত বন্দির ক্ষেত্রে বক্তব্য দেওয়া প্রযোজ্য হলো, কিন্তু অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি যদি স্বীকারোক্তি দিলে তার পদ্ধতি স্বীকারোক্তি আদার রেগুলেশন আমরা কত পড়ছিলাম? 283-তে কিন্তু পড়ছিলাম গতকাল যে আলোচনাটা, খেয়াল রাখবেন। এই একটু খেয়াল রাখবেন, সব এক এক করে ফেলাই দিলে তাহলে প্রেস রাখবেন। তাহলে 285-র মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে জেলে দণ্ডপ্রাপ্ত বন্দীদের সাথে সাক্ষাৎ করা এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীর কাছ থেকে তথ্য সংগ্রহ কি করতে হবে? অবশ্যই সতর্কতার সঙ্গে গ্রহণ ও ব্যবহার করতে হবে। এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার প্রধান উদ্দেশ্য কি? অবশ্যই কি তথ্য সংগ্রহ। এই যে খেয়াল রাখবেন, তথ্য সংগ্রহ। নতুন অপরাধী গ্যাং সম্পর্কে কার কাছে সূত্র পাওয়া যেতে পারে? কার কাছে? ওই সংশ্লিষ্ট এলাকার বাড়ি, এমন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকার বাড়ি যে দণ্ডপ্রাপ্ত এমন বন্ধুর কাছ থেকেই পাবেন, এটি স্বাভাবিক। আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে কোন তথ্য পাওয়া যেতে পারে? চোরাই মাল গ্রহণকারী তথ্য, চোরাই সম্পত্তির অবস্থান, অপরাধী চক্র, সবগুলো সবগুলো। তাহলে আমরা কি কি দেখলাম? 285 মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সংগ্রহ, স্বীকারোক্তি নয়, খেয়াল রাখবেন। মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সংগ্রহ, কিন্তু স্বীকারোক্তি নয়, খেয়াল রাখতে হবে। অনুমতি নেবেন কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট ইন চার্জ, অবশ্যই পড়াটা দরকার। অনুমতি ধরনটা কি রিটার্ন অর্ডার থাকবে। সর্বনিম্ন পদ কার দেখলাম? সাব ইন্সপেক্টর। সাক্ষাৎকার কনফিউশন অবিলম্বে এসপি, যদি সাক্ষাৎকারে যদি কোনো স্বীকারোক্তি দেয় তাহলে এসপি কে জানাবেন। এবং স্বেচ্ছায় যদি স্বীকারোক্তি দেয় যাচাই করবে কি 283। সবসময় খেয়াল রাখবেন 283-র বিধানটা হচ্ছে স্বীকারোক্তি বা স্বীকৃতির যথার্থতা নির্ণয়, সবসময় এটা খেয়াল রাখবেন।
এখন আসে 286, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইশো ছিয়াশি পিআরবি, রিমিশন অফ সেন্টেন্স, সাজা মওকুফ স্থগিত করা। এসে বলতে পারেন ফৌজদারি কার্যবিধি কত? এই 286 সাথে ফৌজদারি কার্যবিধি কত কে বলতে পারেন? 401 পড়েন নাই? 401। হুম, খেয়াল রাখবেন। রিমিশন অফ সেন্টেন্স অর্থাৎ সাজা মওকুফ স্থগিত করেন, সাজা মওকুফ এবং স্থগিতকরণ। আচ্ছা, এটা হচ্ছে খেয়াল রাখবেন যে পিআরবি 286 বিধান মতে যে এর এই যে সাজা মওকুফ বা স্থগিতকরণ কথাটা, এই সাজার সম্পূর্ণ আংশিক করবে না স্থগিত করে দেবে এটা আদালতের বিষয় পুরোটাই। তবে কখন এই সাজা মওকুফ স্থগিত করার জন্য আবেদন করা যেতে পারে, কখন? প্রশ্ন আসতে পারে যে কখন সাজা মওকুফ বা স্থগিত করার জন্য আবেদন করা যেতে পারে। কোনো ব্যক্তি, মনোযোগ দেন, কোনো ব্যক্তি যখন কোনো গুরুতর অপরাধে অর্থাৎ সাবস্ট্যান্টিভ অফেন্স এর জন্য কারাদণ্ড ভোগ করেছেন, অর্থাৎ কোনো একটা ব্যক্তি গুরুতর অপরাধের কারণে কারণে সে কারাদণ্ড ভোগ করেছেন, পরবর্তী অন্য মামলায় তাকে ক্ষমা ক্ষমা দেওয়া হলে, মনোযোগ আবার মনোযোগ দেন, যে কোনো ব্যক্তি যখন গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত কারাদণ্ড ভোগ করেছেন, অন্য কোনো মামলায় তাকে ক্ষমা দেওয়া হয়েছে, অথবা নিজের দোষ স্বীকার করে দণ্ডিত হওয়ার পর তাকে সহ আসামিদের বিরুদ্ধে পরীক্ষা করা হলে, তাহলে কি করবে, এই অভিযোগ পক্ষকে সহায়তা করার জন্য তার দ্বারা যে তার যে তথ্য বা যে তার যে স্বীকারোক্তি যাই দেখবেন কেন, এই যে 401 অনুযায়ী তার চলমান সাজার সম্পূর্ণ যে সে তার যে কার্যক্রম অনুযায়ী তার যে সাজার সম্পূর্ণ বা আংশিক বা মওকুফ স্থগিত করার জন্য এই কার কাছে আবেদন করা যেতে পারে? সরকারের কাছে আবেদন করা যেতে পারে। এখন মনোযোগ দেন সবাই, অবশ্যই সাজা মওকুফ স্থগিত আবেদন করা যেতে পারে সরকারের কাছে। তবে কথা হচ্ছে এই শর্ত ভঙ্গ যদি, এই যখন আপনি সাজা যখন ক্ষমা করে দিবে, মওকুফ করে দিবে, তবে যদি শর্ত ভঙ্গ করলে কি হবে, আমরা ওই যে বিনা প্রণয় গ্রেপ্তারের কথা একটা মনে আছে, বাতিল করবে, তাকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ সাজা মওকুফ বা স্থগিতের আদেশ নিচের শর্তগুলো যদি শর্তগুলো দিয়েই তাকে মওকুফ করবে। তবে শর্ত যদি কোনো কারণে ভঙ্গ করে, তাহলে সেক্ষেত্রে তিনি বলছে স্থগিত আদেশ কি করবে, বাতিল হবে, তাকে গ্রেপ্তার করবে, সাজার যে অংশ বাকি আছে তা ভোগ করার জন্য পুনরায় তাকে জেলখানা পাঠানো হবে। গুরুত্বপূর্ণ 6টা শর্ত খেয়াল রাখবেন 286 এই যদি মওকুফ করতে চায়, গুরুত্বপূর্ণ 6টা শর্ত আছে যে এই আপনার সাজা মওকুফ হতে পারে এবং এই শর্ত মোতাবেক। এই গুরুত্বপূর্ণ 6টা শর্ত কি, মনোযোগ দিয়ে এমসিকিউ। থানায় হাজিরা দিতে হবে তার, যে যেসব এলাকায় বসবাস করে সে এলাকায় থানা এসপির নির্ধারিত সময় অন্তর তাকে হাজিরা দিতে হবে বলা হয়েছে। আর যদি বাসস্থান, ওই যে আমরা বাসস্থান পূর্ব নোটিশ আমরা 565 করেছি, যে বাসস্থানের পরিবর্তনে পূর্ব নোটিশ, যে বাসস্থান যদি সে পরিবর্তন করতে চায় পরিবর্তন 1 সপ্তাহ আগে থানার অফিসার ইনচার্জকে জানাতে হবে। নতুন বাসস্থানে পৌঁছার পর রিপোর্ট দিতে হবে, যে আপনি নতুন একটা বাসায় উঠছেন, সংশ্লিষ্ট থানায় হাজিরা হয়ে রিপোর্ট দিতে হবে। এবং খারাপ চরিত্রের ব্যক্তির সঙ্গে সম্পর্ক নয়, খেয়াল রাখতে হবে যে আপনি আপনি এমনিতেই হচ্ছে আহ আহ, এই কারণে আপনাকে মুক্তি দেওয়া হচ্ছে বা আপনাকে সাজা মুক্ত করাতে, কিন্তু আপনি কোনো ক্রমেই এলাকায় কোনো দুর্বৃত্ত খারাপ চরিত্রের ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে পারবেন না। 5 নম্বর বলছে নতুন অপরাধ করা যাবে না, বলছে নতুন কোনো ভাবেই আপনি অপরাধ করতে পারবেন না, একটা হুমকি দিতে পারবেন না। সাময়িকভাবে রাত কাটানোর জন্য বাইরে গেলে আপনি সাময়িকভাবে, অনেক সময় দেখা যায় এলাকায় ঢুকতেই বড় একটা মার্ডার হয়ে গেছে, বড় একটা চুরি হয়ে গেছে, এরকম হয় কারণ সবাই জানে ও জামিন থেকে আসবে, একটা বড় ধরনের ডাকাতি করবি, যাতে ওর নামটা আবার আবার সে জেল খাটে। এরকম আমরা অনেক জানি। তো নিজ বাসস্থান থেকে একাধিক রাতের জন্য সাময়িক বাইরে যেতে হলে বিষয়টি ব্যক্তিগতভাবে ভিলেজ চৌকিদারের মাধ্যমে অবশ্যই জানাতে হবে, এবং ফাঁড়ির অফিসার ইনচার্জকে খেয়াল রাখতে হবে কোথায় যাবে, সম্ভাব্য পৌঁছানোর তারিখ এবং সময় ফিরে আসার তারিখ খেয়াল রাখতে হবে। যে ওই দিন সে 5 দিনের জন্য চট্টগ্রাম গেছে, ওই 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 চট্টগ্রাম যাওয়ার পরে যে কোনো ভাবে তাদের অপরাধী চক্র বা তার সাথে যে কানেক্টিভিটি যারা আছে, ওই দিন সে 5টা বড় বড় ডাকাতি হয়েছে, কিন্তু আসলে সে জড়িত নয়। কিন্তু এখন খেয়াল রাখতে হবে, এখন আপনিও গেলেন ওখান থেকে, আপনি তো চট্টগ্রাম যাওয়ার পরে এরকম বড় বড় দুর্দর্শ ডাকাতি হইলো, ঠিক আছে, তখন এলিবের প্রশ্ন চলে আসে। আবেদন করার পদ্ধতিটা কি, এই যে 401 অনুযায়ী যে সাজা স্থগিত ভঙ্গ করে আবেদন করতে পারবে, এটা হলো বিপি ফর্ম 46 আবেদন করবে, 46-এর ক না এ, খেয়াল রাখেন। আবেদনের সঙ্গে যে সরকার সিদ্ধান্ত প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করতে হবে, শর্তগুলো কতদিন কার্যকর থাকে স্পষ্ট উল্লেখ থাকবে, বন্দি শর্ত আরোপ সম্মতি দিয়েছে উল্লেখ করতে হবে। এই যে শর্তগুলো আমরা 6টা যে গুরুত্বপূর্ণ 6টা শর্ত, থানায় হাজিরা, বাসস্থানে পরিবর্তন নোটিশ, নতুন বাসস্থানে পৌঁছার পর রিপোর্ট, খারাপ চরিত্রের সাথে সম্পর্ক নয়, নতুন কোনো অপরাধ করা যাবে না, সাময়িকভাবে রাত কাটানোর জন্য বাইরে গেলে। তাহলে 286 কি বলছে, 286 কি সাজা
মওকুফের কথা বলছে। সাজা মওকুফ বা স্থগিত করার জন্য আইনের কোন ধারা উল্লেখ রয়েছে? 403। আচ্ছা, কোন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মামলায় কি পেলে সাজা মওকুফ স্থগিতের বিষয় বিবেচনা করা যেতে পারে? কি, ক্ষমা। নিজের দোষ স্বীকার করলে দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন কেস হিসেবে পরীক্ষা করতে পারেন কোনটা? সহ আসামির বিরুদ্ধে। সাজা বা মওকুফ স্থগিতের উদ্দেশ্যে কি বিবেচনা করা হয়? অবশ্যই প্রসিকিউশনকে প্রদত্ত সেবা দেওয়ার জন্য। শর্ত ভঙ্গ হলে কোনো অপরাধীর সাসপেনশন আদেশ প্রত্যাহার করতে কত? 403 বা 2 বা 1 কত হবে? 403। শর্ত ভঙ্গ করলে দণ্ডপ্রাপ্ত কি হতে পারে? অবশ্যই গ্রেপ্তার, পুনরায় কারাদণ্ড, যেখান থেকে শেষ হলো ওখান থেকে পুনরায় তাকে পাঠানো যেতে পারে। ক্লাস একটু দেখে নেবেন। আর একটা এমসিকিউ আছে, ভেরি ইম্পর্টেন্ট। নতুন বাসস্থানের কত দিনের মধ্যে থানা রিপোর্ট দিতে হবে? 1 সপ্তাহের মধ্যে। খেয়াল রাখো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। এই যে কে জানি বলছিল 287, এখন চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কে জানি বলছিল 145 দেওয়া যাবে কিনা 107 এর সাথে? অবশ্যই। যে 287 145 ল্যান্ড ডিসপিউটিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই 145 ইউজ করবো এবং পিআরবি 287। মনোযোগ দেন। এই ফৌজদারি কার্যবিধির 107 বা 145, মনোযোগ দেন, দুইটা সেকশন। আই রিপিট, ফৌজদারি কার্যবিধি 107, 145। 160টা হচ্ছে কি অন্যান্য ক্ষেত্রে, কি শান্তি রক্ষার ক্ষেত্রে মুচলেকা। 145 জমি জমা সংক্রান্ত যদি ডিসপুটিং হয়, এই কার্যক্রম গ্রহণের জন্য বিবি ফর্ম কত? 36-এর 2 কপি দাখিল করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, 36-এর 2 কপি দাখিল করতে হবে। মামলার ফলাফল 1 কপি কোর্ট অফিসার সরাসরি স্টেশন অফিসার কাছে ফেরত পাঠাবেন। এটি ফাইনাল ম্যাটারের পরিবর্তে গণ্য হবে। তাহলে রিপোর্ট দাখিলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে 107 145 এর ক্ষেত্রে। পিআরবি কত? 287। বি ফর্ম 36-এর কলাম 4, যে 4 নং কলামে এমন ব্যক্তির নাম লিখতে হবে যারা শান্তিভঙ্গের সম্ভাবনার জন্য দায়ী হল বলে বিবেচিত এবং যাদের কাছে মুচলেকা নেওয়া প্রয়োজন। এদের মধ্যে থাকতে পারেন বিরোধের কোনো পক্ষের এজেন্ট, কর্মচারী, চাকর বা সমর্থক বা পক্ষ অবলম্বনকারী ব্যক্তি। তবে খেয়াল রাখতে হবে যে 145 অধীন রিপোর্ট 4 নম্বর কলাম খালি থাকবে, খেয়াল রাখবেন। 145-এ ম্যাজিস্ট্রেটের আদেশ জারি। কি আদেশ জারি করবে? যে 145 অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদেশ পুলিশ কর্তৃক যদি জারির ক্ষেত্রে আইন অনুযায়ী দ্রুত জারি করতে হবে। সম্ভব হলে ব্যক্তিগতভাবে পার্সোনালি আদেশটা জারি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন যেহেতু 145 জমি জমা সংক্রান্ত বিষয়, তদন্তের মূল বিষয় হচ্ছে যে শান্তি ভঙ্গের আশঙ্কা সৃষ্টি করতে পারে এমন জমি বিরোধের তদন্ত একমাত্র নির্ধারণযোগ্য বিষয় হলো, আমরা এই যে অনেক ক্ষেত্রে আমরা কাজ করি, প্রসিকিউশন দাখিল করি 107, 8, 9 অন্যান্য ক্ষেত্রে আমরা এগুলো প্রসিকিউশন দাখিল করে থাকি, বিনা প্রমাণে গ্রেপ্তার করে প্রসিকিউশন দাখিল করি। তো বিরোধপূর্ণ জমি জমা সংক্রান্ত যদি কোনো হয়, আমরা এগুলো কিন্তু ওই যে থানা লেভেলে কাজ করছে, জমি জমা হলে আমরা প্রসিকিউশন কেটে দিতাম। তো বিরোধপূর্ণ জমি প্রকৃত বর্তমান দখলে কোন পক্ষ আছে, এগুলো হচ্ছে আমরা 145 কিন্তু দখল সংক্রান্ত, এবং আমরা এগুলো আমরা কাজ করছি। ওগুলা শুধু যেহেতু আমাদের শুধু 144 145 শুধু আমাদের শুধু নোটিশ দিয়ে আমাদের দুই পক্ষ শান্তি শৃঙ্খলা যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে। আর এই দখল সংগ্রহ কোন পক্ষ আছে, এটা সিলেন কার্যক্রম, ভূমি অফিসে কার্যক্রম করে। দখল প্রমাণের সংগ্রহ তদন্তকর্ম কিংবা আশপাশের জমির মালিক, দখলদারের জমি চাষ এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়া দখলের সীমানা বা কোনো বৈশিষ্ট্য যেমন সীমানা চিহ্ন, বাউন্ডারি মার্কস, এটা হচ্ছে ডেমার্কেশন, মানে কি কি জানি বলে, ডেমার্কেশন মার্ক, ডেমার্কেশন। আচ্ছা, চতুর্দিকে আর কি ডেমার্কেশন যেটা বলে। অন্যান্য দৃশ্যমান নিদর্শন নোট করবেন যে আশপাশে কি কি রয়েছে। চৌহদ্দি, যেটা বলে চৌহদ্দি, ডেমার্কেশন। দলিল পত্রের প্রমাণটা কি? বর্তমানে দখলের বিষয়ে পরিষ্কার করে যতটুকু প্রয়োজন ততটুকু দলিল পত্রের প্রমাণ দিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন নেই, মানে যতটুকু দরকার, এত বিস্তারিত দরকার নেই। তবে বর্তমান দখলের বিষয়ে আলোকপাত্রে এমন সাম্প্রতিক দলিল পরীক্ষা করা যেতে পারে। সাম্প্রতিক দেওয়ানি আদালতের রায়, ডিগ্রি, পরিপ্রেক্ষিতে দখল হস্তান্তর, সম্প্রতি রেকর্ড রাইট। মূলত সেকশনটা হচ্ছে আদালতের কার্যক্রম, পুলিশের খুব এটা থেকে এড়িয়ে চলবে আমার মতে। তদন্তের ফল অনুযায়ী কি করবে? এক পক্ষকে দখলে পাওয়া গেলে, যদি কোনো কারণে কোনো এক পক্ষ, অবশ্যই কোনো এক তদন্তে এক পক্ষকে দখলে পাওয়াটাই স্বাভাবিক। 145 এটাই স্বাভাবিক যে এক পক্ষ দখলে থাকবে। তো তদন্ত কর্মকর্তা কোনো এক পক্ষের বিরুদ্ধে 107, 145 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবে এবং কোনো পক্ষের দখলের বিষয়টি নিশ্চিত প্রমাণ পাওয়া যদি না যায়, তদন্ত কর্মকর্তা 145 অনুযায়ী ব্যবস্থা অনুরোধ করবে। রিপোর্টে অবশ্যই কি থাকবে? যে এই যে কোনো সময় শান্তি ভঙ্গের আশঙ্কার কারণ, বর্তমান দখলের বিষয়ে আলোকপাত করে এমন মৌখিক বা লিখিত প্রমাণ সাক্ষ্য, এগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন যে রিপোর্টে আমরা তো যখন রিপোর্ট তৈরি করি তখন মূলত কথা হচ্ছে যাই থাক, কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলেই আমরা 107 এবং 145-এর যে বিষয় আমরা
আমরা প্রজিকিউশন দাখিল করতে পারবো, সমস্যা নেই। এবং কোন ক্ষেত্রে? শান্তি রক্ষার ক্ষেত্রে। তাহলে 287 কোন ফৌজদারি কার্যবিধি কোন ধারার সাথে সম্পর্কিত? কোন ধারার সাথে সম্পর্কিত? 107, 145, ভেরি ইম্পর্টেন্ট। 107, 145 এর কোন ফর্মে দিতে হবে? অবশ্যই বিবি ফর্ম 36 দিবেন। রিপোর্ট কয় কপি হবে? 2 কপি আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে 107, 145 বিআরবি কত? 287। খেয়াল রাখবেন, এগুলো একটু পড়বেন, বুঝছেন? খালি বসে থাকেন না, একটু রিডিং করে নেবেন। তাহলে বিবি ফর্ম তো 287 ইজিক্যাল টু 107 প্লাস এক ল্যান্ড ডিসপিউটের ক্ষেত্রে বিবি ফর্ম 36 2 কপি হবে। কলাম 107 এর ক্ষেত্রে 145 এর খালি থাকবে। 145 অর্ডার দ্রুত সম্ভব ব্যক্তিগত জারি করবে। 145 হলে আমরা দ্রুত এটা জারি করে দিই, এক্সিকিউশন করে দিই। আর ল্যান্ড ডিসপিউটের ক্ষেত্রে মূল প্রশ্ন বর্তমান প্রকৃত, মূলত আমরা 145 মূলত কাজটা কি? যে মূল প্রশ্ন হচ্ছে বিচার্য বিষয় যে প্রকৃত দখল কে। এক পক্ষ দখল থাকে, যদি এক পক্ষ দখলে তো 107, 144। ক্লাসে কি সমস্যা কিছু বুঝতেছি না। রাজুল ভাই কি সমস্যা নাকি? কথা শোনা সাউন্ড তো যাচ্ছে? পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে স্যার। ফৌজদারি কার্যবিধি 287 শোনা যাচ্ছে? জি স্যার, মাত্র শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। তাহলে ফৌজদারি স্যার কার্যবিধি আগে 109, শোনা যাচ্ছিল না স্যার। ফৌজদারি কার্যবিধি 109 এর অধীনে কার্যক্রম কি? আই রিপিট, ফৌজদারি কার্যবিধি 109 এর অধীনে কার্যক্রম হচ্ছে, খেয়াল রাখতে হবে 155 ধারার প্রয়োগ ফৌজদারি কার্যবিধি। অর্থাৎ 109 ধারা কার্যক্রম কখন কিভাবে শুরু হবে, কখন কিভাবে শুরু হবে, খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 109 ধারা যখন কার্যক্রম করবেন তখন অবশ্যই 55 ধারা গ্রেপ্তার করতে হবে। এবং যদি ওই গ্রেপ্তারকৃত ব্যক্তি কোনো কারণে জামিন দিতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দিন, অন্য কোনো কিছু দরকার নেই। আর অতিরিক্ত যে তদন্তের ক্ষেত্রে একটা কথা বলছে যে কোনো বিশেষ কোনো কারণে যদি প্রসিডিং এর প্রস্তুতি আগে আর তদন্তের প্রয়োজন হয় তাহলে বন্দির পূর্বে ইন্টিসিডেন্ট তৈরি করবেন, যাচাই করবেন, অতিরিক্ত সাক্ষ্য সংগ্রহ করবেন, অথবা অন্য কোনো কারণে ম্যাজিস্ট্রেটের কাছে যদি আরো কোনো কিছু রিমান্ড চাওয়া যায়, যে আরো তথ্য দরকার, তাহলে 167 দ্বারাই চাওয়া হবে। একটা পিআরবি পড়লে খেয়াল রাখবেন যে আপনারা যে পিআরবি গুলো পড়ায় দেখেন, সাক্ষ্য আইন চলে আসে, কার্যবিধি চলে আসে, প্যানাল কোড চলে আসে। এই জন্যই একটু ভালো করে পড়বেন, যেহেতু সময় আমাদের হাতে কম, এখনই একবার পড়ে ফেলবে রিডিং। সাধারণত কেস ডায়েরি সংশ্লিষ্ট অংশের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো যথেষ্ট হবে। আপনি যখন রিমান্ড চাবেন অবশ্যই এই আদেশের কপিটা কেস ডায়েরির সাথে দিবেন। এবং সাক্ষীদের সাধারণত পাঠানোর প্রয়োজন নেই, তবে ম্যাজিস্ট্রেট যদি বিশেষ তাদের কোনো পরীক্ষা করতে চান খেয়াল রাখতে হবে। 15 দিনের গুরুত্বপূর্ণ নিয়ম, এখানে একটা কথা রয়েছে যে মনে রাখতে হবে আমাদের যে 109 দ্বারা যদি প্রসিডিং বা প্রসিকিউশন প্রকৃতপক্ষে প্রস্তুত করার আগে জামিন দিতে ব্যর্থ হলে 166 ধারার অধীনে 15 দিনে বেশি বন্দি কাস্টডিতে রাখা যাবে না, খেয়াল রাখতে হবে। আমরা যখন এই যে একটা জিনিস খেয়াল রাখবেন যে আগে 54 আপনি এর বলা রয়েছে যে আমরা যখন প্রসিকিউশন 155 ধারা প্রসিকিউশন দাখিল করি, খেয়াল রাখবে যে আপনি দিচ্ছেন কিন্তু এর একটা রিপোর্ট দেওয়া লাগবে, 15 দিনের মধ্যে রিপোর্টটা দেওয়া লাগবে। যদি কোনো কিছু না পান রিপোর্ট দিয়ে দেবেন, আর যদি না দেন তাহলে পরবর্তী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হতে পারে। তো আপনি যখন প্রসিকিউশন দিলেন যে তাকে এই শান্তি রক্ষা ও সদাচরণের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু তাকে অবশ্যই প্রতিবেদন দেবে যাতে অব্যাহতি পেতে পারে, খেয়াল রাখতে হবে। যদি কোনো প্রসিডিং প্রস্তুত না করে নির্দিষ্ট চার্জ সেকশন উল্লেখ না করে বন্দীকে জেলে রিমান্ড করা হয় তাহলে জেল ওয়ারেন্ট 109 উল্লেখ করতে হবে। এবং এই গ্রেপ্তারের প্রসিডিংয়ের ভিত্তিটা কি এখানে খেয়াল রাখতে হবে।
যে পরিস্থিতি গ্রেপ্তারের জন্য একই পরিস্থিতি প্রসিডিং গ্রহণের জন্য যথেষ্ট, খেয়াল রাখতে হবে। এই পরিস্থিতিগুলো সিআরপিসি 55-1-2, 109-1-2 একই বিষয় ভাষাগুলো বলা রয়েছে। এখন ম্যাজিস্ট্রেট যদি রিমান্ড না দেয় তাহলে কি করবে? এই যে ফৌজদারি কার্যবিধির এখানে আর একটা নতুন সেকশন, যে 344 যেটা হচ্ছে রিমান্ড দিতে অস্বীকার করে ম্যাজিস্ট্রেট স্যার যদি কি বলে রিমান্ড দিতে অস্বীকার করেন, যার অভিযুক্ত পূর্ব ইতিহাস যাচাই করা হয় যে রিমান্ড দিচ্ছে না, যখন গ্রেপ্তারের যৌক্তিক কোনো পরিস্থিতি প্রমাণিত হয়েছে যে সে আসলে অ্যারেস্ট হয়েছে একটা যৌক্তিক কারণ আছে, তাহলে প্রসিডিং প্রস্তুত করা হয়েছে, তখন কোর্ট অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন যে অভিযুক্তকে নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। খেয়াল রাখতে হবে। এরপর কি হবে, যে নিজের পরিচয় কার্যকলাপ সন্তোষ ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তাহলে ম্যাজিস্ট্রেট 118 অনুযায়ী আদেশ দিতে পারেন। এগুলো ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, এগুলি এত ভিতরে এত কিছু দরকার নেই, ম্যাজিস্ট্রেট দিল কি না দিল দরকার নেই। তবে আমাদের যে কার্যক্রমটা হচ্ছে মূলত যে আমরা ফৌজদারি কার্যবিধির অধীনে যদি কার্যক্রম করতে চাই PRB 288 অবশ্যই 109 তো অবশ্যই অনুসরণ করতে হবে। গ্রেপ্তার করতে হবে কোন ধারায় সেটা খেয়াল রাখবে, ফৌজদারি কার্যবিধি 55 ধারা। জাস্ট আমরা এই 288 কর অংশটা পড়ে যাবো, আর কোনো কিছু দরকার নেই। 288 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অবশ্যই 109 সাথে সম্পর্কিত। আর এর যদি এরকমই যদি 109 যদি কোনো প্রসিডিং উপযুক্ত সৃষ্টি হয় তাহলে কোন ধারায় গ্রেপ্তার করতে হবে? 55 ধারায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখলাম? প্রাথমিকভাবে গ্রেপ্তার অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 288 CRP 109, 288 ইজিক্যাল টু 109। প্রাথমিক গ্রেপ্তার 55, জামিন দিতে না পারলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন, তাৎক্ষণিক প্রসিডিং সাক্ষী সহ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। অতিরিক্ত তদন্ত হলে ধারা 167 প্রয়োগ করবেন। আর কেস ডায়েরি সংশ্লিষ্ট আদেশের কপি আদালতে পাঠাবেন, সাক্ষী ম্যাজিস্ট্রেট চাইলে পরীক্ষা করবে। সর্বোচ্চ কাস্টডি কত? 15 দিনের বেশি রাখতে পারে। জেল ওয়ারেন্ট সেকশন 109 খেয়াল রাখবে। রিমান্ড যদি প্রত্যাখ্যান করে তাহলে সেকশন 344 অনুসরণ করে ম্যাজিস্ট্রেট। সন্তোষজনক ব্যাখ্যা না দিলেও সেকশন 118 অনুযায়ী এটা ম্যাজিস্ট্রেট অনুসরণ করবেন। 289 ভেরি ইম্পর্টেন্ট। 110 288 সাথে আমরা 109 আর 289 সাথে 110 কার্যক্রম গুলো কি করবেন, এখানে কোন ধারায় সেকশন কোন ধারায় গ্রেপ্তার করবে একটু খেয়াল রাখবেন। অর্থাৎ 289 বলছে যে এই 109 এর অধীনে 110 এর অধীনে যে কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে কোনো সাব ইন্সপেক্টর যদি মনে করেন কোনো গ্রামে একজন অপরাধ চোর হ্যাবিচুয়াল থিফ এবং একদল অপরাধ চোর রয়েছে, প্রথমে তাকে রেজুলেশন 401 অনুযায়ী তাদের জন্য হিস্ট্রি শিট করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এরকম অপরাধ চোর বা চোর রয়েছে তিনি প্রথমে রেগুলেশন 401 অনুযায়ী একটা হিস্ট্রি শিট করে, যদি এখন ব্যবহার নাই থানা লেভেলে কিন্তু এটা পরীক্ষা আসবে। এরপর নিজের উদ্দেশ্যে প্রকাশ না করে গোপন অনুসন্ধান করবে, হিস্ট্রি শিট খুলে গোপন অনুসন্ধান করবে যে সত্যি কি এই ব্যক্তির অপরাধ চোর কিনা, তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় কিনা। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে খেয়াল রাখবেন সাব ইন্সপেক্টর যদি বিশ্বাস করেন যে সাক্ষ্য প্রমাণ পাওয়া তাহলে তিনি গোপনে একটি ইন্সপেক্টরকে রিপোর্ট দিবেন এবং ইন্সপেক্টর SP ইন্সপেক্টর সুপারিনটেন্ডেন্ট অথবা সাব ডিভিশন পুলিশ অফিসার এগুলো সিনিয়র অনুযায়ী অর্থাৎ ইন্সপেক্টর সার্কেল SP কে দিবে এবং সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটকেও এটি মামলা গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জানতে চাইবেন কোন তারিখে ঘটনাস্থলকে অনুসরণ করতে পারবেন। খেয়াল রাখতে হবে। তো ম্যাজিস্ট্রেট কি করবে, যে ম্যাজিস্ট্রেট নির্ধারিত তারিখে প্রায় 2 সপ্তাহ আগে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাওয়ার এই যে যাকে আপনি এই হিস্ট্রি খুলে এই তাকে পাওয়া গেছে, যদি ঘটনাস্থলের যে বিষয়টা রয়েছে যেখানে বললো যে ঘটনাস্থলে যাওয়ার যে নির্ধারণ তারিখ করবে প্রায় 2 সপ্তাহ আগে একজন সাব ইন্সপেক্টর সম্ভব হলে ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাবেন এবং সেখানে কি কোনো সাক্ষীদের পরীক্ষা করবেন, নির্ধারিত প্রেসক্রাইব ফর্ম পূরণ করবেন। পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে 55 অনুযায়ী অভিযোগ গ্রেপ্তার করতে পারবেন। খেয়াল রাখবেন এটাও কিন্তু 110 এর ক্ষেত্রে আপনি 110 ও 109 যেরকম 55 দিন গ্রেপ্তার করলেন 110 ও আপনি কি করলেন এসে 55 দিন গ্রেপ্তার করলেন। তবে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তবে যদি পর্যাপ্ত প্রমাণ না পাওয়া গেলে কি করবেন, যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে প্রসিডিং এর বাদ বা বন্ধ করে দেওয়া হয়, যদি না পাওয়ার দরকার নেই। তবে নিয়মে বলা রয়েছে সাব ইন্সপেক্টর যদি প্রাথমিক অনুসন্ধান যথাযথভাবে করেন তাহলে এমন পরিস্থিতি সাধারণ হওয়ার কথা না। পর্যাপ্ত প্রমাণ না, যদি প্রাথমিকভাবে আপনি সঠিকভাবে এটা করে থাকেন তাহলে তো আপনার এনাফ, তাহলে আর অন্য কোনো কিছু লাগে না। তো গ্রেপ্তার পর কি করবে, অবশ্যই গ্রেপ্তার করে আমরা যেটা করি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবো। ওই যে 109 এর যে বিধান 287 প্রসিডিং প্রস্তুত করবেন, প্রসিডিং অভিযুক্ত পরে শোনাবেন, জামিনের বিষয়ে আদেশ দিবেন, মামলা শুনানির জন্য দ্রুত একটি তারিখ দিবেন। খেয়াল রাখবেন এই যে বিষয়গুলো আপনার ওই যে আমরা যে সেকশন গুলো ফৌজদারি কার্য করি না 107 যে 112 13 14 15 16 17 18 এই এরপর থেকে 106 থেকে আমরা 110 পর্যন্ত পড়ি, কিন্তু পরে পড়ি না। কিন্তু এগুলো যে আদেশের কিছু কার্যক্রম রয়েছে, প্রসিডিং এর কার্যক্রম রয়েছে, জামিনের বিষয় রয়েছে, আদেশ দিলে কি করবে তাকে পরে শোনাতে হবে, সে পরের কার্যক্রম এগুলো আমরা আলোচনা করছি। এগুলো আমরা যখন রিভিশন করবো আর একটু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শুনানির দিন নির্ধারিত তারিখে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাবেন, সাধারণ একই দিনে মামলার কার্যক্রম শেষ হতে সক্ষম করবেন।
মোটামুটি ভাবে এখানে আপনারা এখানে যে বিষয়টা রয়েছে অবশ্যই 289 কটা করে নেবেন, এখানে একই সেম। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, মোটামুটি একেবারে যদি সহজ মনে রেখে 289 এর সাথে 110-এ সাব ইন্সপেক্টর মতামত দিবে, হিস্ট্রি রিপোর্ট খুলবে, গোপনে প্রাথমিক অনুসন্ধান করবে, ইন্সপেক্টর কনফিডেন্সিয়াল রিপোর্ট তৈরি করবে, এসপি কে জানাবে, ম্যাজিস্ট্রেটকে জানার পরে এসপি ঘটনাস্থলে পরিদর্শন তারিখ করবে 2 সপ্তাহ আগে, এসআই সম্ভব হলে ইন্সপেক্টরকে নিয়ে যাবে, সাক্ষীর পরীক্ষা করবে, প্রমাণ থাকলে সেকশন 55 গ্রেপ্তার করবে, প্রমাণ না থাকলে প্রসিডিং ড্রপ করে দিবে, আর ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে, আর প্রসিডিং বেল আর্লি হিয়ারিং ডেট করবে। হিয়ারিং এর ক্ষেত্রে ঘটনাস্থলে সাধারণ একই দিন মামলা শেষ করতে হবে। 290 সর্বশেষ 110 ধারার কার্যক্রম, এটাও 110। 290 এর ক্ষেত্রেও আমরা 110 ধারার, এটা হচ্ছে এমসিকিউ মনে হয় নাকি, না ঠিক আছে। 290 এর ক্ষেত্রেও 110 ধারা আমরা কি অ্যাপ্লাই করব। তাহলে 110 ধারার ক্ষেত্রে আমরা তো এটাতে আমরা দেখলামই, জাস্ট হচ্ছে আমাদের সাক্ষ্য এই জানাল, আমরা যে 290 ধারার যে অ্যাপ্লাই করলো এখানে একটু পার্থক্য আছে। ওই যে বললাম না 115 112 থেকে 117 18 19 এগুলা কেউ পড়তে চায় না। অভ্যাসগত অপরাধের ক্ষেত্রে এই জেনারেল রিপোর্টের ক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্য, খেয়াল রাখা। 117C এই যে আমরা যেটা কার্যক্রম করি, যেটা হচ্ছে আমরা অনুসন্ধান রিপোর্ট পাঠাই আদালতে। 110 ধারায় মামলা প্রসিকিউশনের ক্ষেত্রে প্রধান ভিত্তি হতে হবে সাধারণ জনমত সুনাম, এভিডেন্স জেনারেল রিপোর্ট, খেয়াল রাখতে হবে। 110 ধারায় মামলায় প্রসিকিউশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাধারণ জনমত সুনামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। খেয়াল রাখতে হবে যে এই যে জেনারেল রিপোর্টটি যেটা হচ্ছে সুনামের ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। যদি অনেকেই বুঝতে পারতেছে না, বুঝতে পারতেছি 86 27 88 এগুলো পিআরবির সাথে কানেক্টিভিটি একটু পুরো ভিতর লেখা লাগবে না, কিন্তু ফৌজদারি কার্যের সাথে পিআরবিটি লিখে দিলে মোটামুটি হয়ে যাবে। এবং সাক্ষী যারা হবে অবশ্যই খেয়াল রাখবে সাক্ষীদের নিজেরাও সুনামের অধিকার হতে হবে, খেয়াল রাখবেন যে সাক্ষীদের নিজের ভালো সুনাম থাকতে হবে, অভিযুক্ত সুনাম দুর্নাম সম্পর্কে জানার মতো অবস্থান থাকতে হবে, যে একজন সাক্ষী নিলে সে কি তার পুরো চরিত্র কেমন। এবং এই সাক্ষীগুলো বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে সাক্ষী নিতে হবে। সাক্ষীর কথা আসছে এখানে, এই বিষয়গুলো সম্ভব হলে সাক্ষী সমাজের বিভিন্ন শ্রেণী থাকতে হবে, এবং শুধু অভিযুক্তের নিজের গ্রাম থেকে নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকেও আপনি সাক্ষী নিতে পারবেন। এবং খেয়াল রাখতে হবে যে সাক্ষীটা নিবেন, সাক্ষীদের কোনো ব্যক্তিগত শত্রু থাকা যাবে না। দেখা গেছে তার ব্যক্তিগত শত্রু আছে, তার সাক্ষী দিবে বলবে সে পার্টি ফ্যাকশন যেটা থাকে আর কি, দলাদলি গোষ্ঠীর বিরোধ থাকে, এই দলাদলির কারণে দেওয়া হয়নি। অনেক সময় দেখা গেছে তাকে ফাঁসায় দেওয়ার জন্য যে না এ খারাপ, এরকম নেওয়া যাবে না। এবং নিজের বিশ্বাসের কথা বলতে হবে, সাক্ষী খেয়াল রাখতে হবে নিজের বিশ্বাস জ্ঞান থেকে বলতে হবে, যে কোনো অন্য লোকের বক্তব্য ভিত্তিতে নয়। এবং যেন এমন ভাবে বলে যে অন্যের কাছে শুনেও না, সে দেখছে সরাসরি, এবং যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে হবে। এবং এই যাদেরকে জেনারেল রিপোর্টই যাদেরকে সুনামের কথা বলছে, যেসব প্রমাণ সমর্থন করতে হবে এই সাক্ষী, অর্থাৎ এখানে করবোরেট করতে পারে, এই যে কি কি করবোরেট করবে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছে। জেনারেল রিপোর্টের সঙ্গে নিম্নলিখিত প্রমাণ দ্বারা করবোরেট করতে হবে এবং সমর্থন করা যায়। পূর্ববর্তী দণ্ড, প্রিভিয়াস কনভেনশন, পরিচিত জীবিকা না থাকা, পরিচিত আয়ের তুলনায় অতিরিক্ত অস্বাভাবিক জীবনযাপন এরকম থাকতে পারে, অন্যান্য খারাপ চরিত্রের সঙ্গে অভিযুক্তের মেলামেশা, অভিযুক্তের নিজের বাড়িতে অনুপস্থিত থাকা বিশেষ করে রাতে, এই যে এই বিষয়গুলো যে সমর্থন করে, আসলে তার কথার সাথে মিলতেছে, সে বাড়ি থাকে না অন্য জায়গায় থাকে, খারাপ মেলামেশা রয়েছে, এবং সে অভিযুক্তের অনুপস্থিত অনেক সময় যে স্থানগুলো যাতায়াত করে সেখানে সে আশপাশের অপরাধ সংঘটিত হয়, যে কথাটা বললাম আপনাদের। এই যে সে জেল থেকে জামিনে আসছে আর সে অভিযুক্ত ওই এলাকায় অনুপস্থিত রয়েছে, এখন দেখা গেছে ওদিন থাকার কথা, সে ওদিন মামার বাড়ি রয়েছে এবং আশপাশে যাতায়াত করে, এখন ওই এলাকায় কি করছে, একটা বড় একটা অপরাধ সংঘটিত হয়েছে, এখন সে এরকম এরকম এই যে এটা একটু পড়ে নেবেন এখানে 100 বা যেটা হচ্ছে 290 এর ঘটা একটু পড়বেন, এগুলো একটু কিছু কিছু জিনিস আছে এগুলো পড়বেন, বুঝছেন। এখন অপরাধের সঙ্গে মেলামেশা গুরুত্বটা কি, পরিচিত অপরাধী এবং খারাপ চরিত্রের ব্যক্তিদের সঙ্গে অভ্যাসগত আকস্মিক মেলামেশার প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এ থেকে স্বাভাবিক ধারণা করা হচ্ছে যে এই ধরনের অপরাধের সঙ্গে মেলামেশা করে নিজেও খারাপ চরিত্র হতে পারে, এটা এটাই স্বাভাবিক। এই যে এছাড়া আমরা ফৌজদারি কার্য 117-4 যেটা আমরা পড়ছিলাম, একসঙ্গে বিচারে আওতা আনার জন্য মেলামেশা প্রমাণ প্রয়োজন, এটাও একটা স্বাভাবিক বিষয়। যে একইভাবে খেয়াল রাখতে হবে যে কোনো স্থানে যারা এদেরকে যারা যাতায়াত করতেছে এবং এদের সঙ্গে মিল রেখে ওই স্থান বা আশপাশের দুঃস্থতা অন্যান্য যে হচ্ছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা যে বিশেষ করে আমরা যে আসামের অনুপস্থিতি পড়ছি না আমরা, এই যে কি বলে এলিবাই পড়ছি না, এলিবাই যাদেরকে এরকম ধরা হয়, এলিবাইয়ের সাথে কানেক্টিভিটি, এই যে সাক্ষ্য আইন 11 ধারার সাথে কানেক্টিভিটি দুইটা, যেটা তাহলে ফৌজদারি কার্যবিধির 109 110 রিপোর্ট ফর্ম 47 একটি স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে। এবং এই প্রসিডিং এ কি রিপোর্ট থাকবে, যে রিপোর্টের বিষয়গুলো প্রমাণ করার চেষ্টা করা হবে, তার বেশি কিছু উল্লেখ করা যাবে না। খেয়াল রাখতে হবে যে এই যে যখন তদন্ত বা ইনকোয়ারিটা করবেন, একটা নোট প্রস্তুত করবে, এগুলো যে সাব ইন্সপেক্টর স্যার কার্যক্রম পরিচালনা করে,
বুঝতে পারছেন? যখন এই প্রসিকিউশন গুলো দেয় তখন এগুলা দেখে যে, তবে এগুলো খেয়াল রাখতে হবে যে রেকর্ড থেকে কি কি পাইছেন, এদেরকে কি কি পাওয়া গেছে, প্রত্যেক সাক্ষী কি কি প্রমাণ করবেন, প্রমাণগুলো বিষয় ভিত্তিক সাজানো হবে, প্রমাণগুলো সম্ভব হলে নিম্নোক্ত শ্রেণীতে সাজাতে হবে। দেখেন যে এখানে এক এলাকার এলাকার অপরাধের ব্যাপকতা কেমন, তার নির্দিষ্ট মামলার সন্দেহ রয়েছে, নজরদারি থাকা চলাফেরা রয়েছে, এবং অপরাধের সঙ্গে মেলামেশা করে, দৃশ্যমান জীবিকার উৎস ছাড়া বিলে স্বাধীন জীবনযাপন, সাধারণ দুর্নাম রয়েছে, প্রমাণ করতে চাওয়া অন্যান্য বিষয়, এগুলো খেয়াল রাখবেন। এগুলো যে আপনার 110 জায়গার পর স্পেসিফিক ভাবে ক্লিয়ার আছে, কয়েকটা কথা বলা রয়েছে, এগুলো এই ফৌজদারি কার্য 110টা বলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন গ্যাং যারা রয়েছে, যে গ্যাং বলি না, ব্যাড লাইভলিহুড প্রসিডিং এর হাতে কোনো অপরাধে গ্যাং এর বিরুদ্ধে যারা শুধু উপরে নিয়ম প্রমাণ সাজলে থাকবে না, এই প্রমাণগুলো প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে পৃথক ও স্পষ্ট সংক্ষিপ্ত ক্লিয়ারলি এন্ড ব্রিফলি সাজা। খেয়াল রাখবেন একটা জিনিস বলি, যে আপনারা যাদের বিরুদ্ধে অভিযুক্ত করছেন বা যারা অপরাধী বা সাসপেক্ট বা সন্দেহভাজন, খেয়াল রাখতে হবে এদের এদের বিরুদ্ধে যে তথ্যগুলো যাচাইগুলো করতে হবে, এই যাচাইয়ের বিষয়গুলোই, আর এদের বিরুদ্ধে প্রসিকিউশনের ক্ষেত্রে কি কি তথ্য বা সাক্ষ্য প্রমাণ দরকার, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো মোটামুটি ভাবে আপনারা 286 থেকে 90 পর্যন্ত এখান থেকে শুধু ফৌজদারি কার্যবিধি কানেক্ট ধারাটা লিখে দেবেন, এখানে অন্য কিছু দরকার নাই। 286 থেকে 90 পর্যন্ত কোন রিটেনের প্রশ্ন শুধু ফৌজদারি কার্যবিধি থেকে প্রশ্ন আসে, শুধু ওগুলো পিআরপিটা লিখলে ছিল, আর এখানে জাস্ট রিডিং করলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। আপনারা মনে করবেন যে এখান থেকে স্যারে পড়াইলে এগুলো সব রিটেনে কিনা, এখানে রিটেনে কিছুই নাই। রিটেনের প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে আপনাদের লাস্টে যেখানে দিয়ে রাখছি, এই যে আপনাদের আলোচনা ফৌজদারি কার্যবিধি 107 থেকে 110 পর্যন্ত রিটেনের প্রশ্ন। 106টা দরকার নাই, এটা হচ্ছে আদালতের কার্যক্রম। 107 থেকেও 108 ও 109 10টাই বেশি ইম্পর্টেন্ট, আর 107 109 110 এই তিনটা রিটেনের প্রশ্ন। 107 109 10 মুখস্থ করে ফেলবেন। আর বলে দিয়েছি যে ফৌজদারি কার্য কোন ধারায় গ্রেপ্তার করে পরবর্তী প্রসিকিউশন থাকলে, এটি ইন্সপেক্টরশিপে আছে, একটু আপনারা দেখে নেবেন। যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তাদের জন্য এই 106 সাথে 110, আর যারা এএসআই পরীক্ষা দিবেন কনস্টেবল, আপনারা পরীক্ষা করবেন শুধু 109, আর শুধু 109 পড়লেই হবে, 109 10 শুধু কনস্টেবল এএসআই আপনারা পড়বেন। ভেরি ভেরি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 109 10, আর যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন 106 থেকে 107 থেকে 110।